টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি টিবিএন 24 টেলিভিশন আয়োজিত নিয়মিত অনুষ্ঠান টিবিএন অ্যানালিসিস। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। যারা বাসায় বসে সরাসরি দেখছেন, যারা ফেসবুক লাইভে দেখছেন, যারা পরবর্তীতে ইউটিউবে দেখবেন, আপনাদের সবাইকে এখনই স্বাগত জানিয়ে রাখছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের সাথে, অর্থাৎ টিবিএন 24 টেলিভিশনের সাথে। যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ইউটিউবে পরবর্তীতে দেখবেন। দ্যাট হেল্পস আস এবং আমাদেরকে উদ্বুদ্ধ করে এই ধরনের প্রোগ্রাম চালিয়ে যেতে এবং আপনাদের জন্য কাজ অব্যাহত রাখতে। আজ যে বিষয়টি আমরা তুলে ধরবো আপনাদের কাছে, আপনারা জানেন, বেশ কয়েকবার শুনেছেন আমাদের ইতিমধ্যে বেশ কয়েকটি প্রোগ্রামের মাধ্যমে যে সুপ্রিম কোর্ট 3টি রায় দিয়েছেন 3টি বিষয়ে। তার একটি আমরা আলোচনা করব সময়ের স্বার্থে। আমাদের একটি আলোচনা বিশদভাবে আমরা তুলে নিয়েছি এসেছি, সেটি হচ্ছে যে এই যারা অনেক দিন ধরে আমেরিকাতে আছেন, অনেক দিন ধরে লং টাইম, এবং তাদের কেস রিমুভাল আছে তাদের ব্যাপারে সুপ্রিম কোর্টের যেই ডিসিশনটা এসেছে, তারা এখন রিওপেন করতে পারেন তাদের কেস, ক্যান্সেলেশন অফ রিমুভাল নামে যেটি পরিচিত। এবং দুটি আরও রুলিং এসেছে গত কয়েকদিনের, সেটিও আমরা আলোচনা করব আগামী প্রোগ্রামে, আমরা আশা করছি। আমরা সাজেস্ট করছি এই অনুষ্ঠান দেখার পরে আপনারা অনেকেই মনে করবেন যে এটি আপনাদের কাজে লাগতে পারে, এবং আমি সাজেস্ট করব অনুষ্ঠান দেখার পর আপনি যদি মনে করেন আপনি এই ক্যাটাগরিতে পড়ে যাবেন, প্লিজ সি এন অ্যাটর্নি। আপনি একজন অ্যাটর্নি দেখবেন, ভালো একজন অ্যাটর্নি নেবেন, কারণ এটি অত্যন্ত কঠিন একটি ব্যাপার। কিন্তু এই জিনিসটি আসলে কি, এই ক্যান্সেলেশন অফ রিমুভাল কী জিনিস, এটি সমস্ত ইন্টারঅ্যাক্টিভ স্লাইড আমরা আপনাদের জন্য তৈরি করেছি, এবং তার বিশদ ব্যাখ্যা দেওয়ার জন্য আজকে আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাক্সিডেন্ট, ম্যাল প্র্যাকটিস অ্যান্ড ইমিগ্রেশন অ্যাটর্নি মঈন চৌধুরী। স্বাগত জানাচ্ছি আপনাকে। আশা করি আপনি ভালো আছেন, আপনার রোজা ভালো চলছে, এবং আজকের অনুষ্ঠানে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনি শেয়ার করবেন সবার সাথে। ধন্যবাদ হাবিব রহমান। জি, তাহলে আর দেরি না করে আমরা প্রথমেই চলে যাই আমাদের ইন্টারঅ্যাক্টিভ যে স্লাইড আছে সেখান থেকে শুরু করব। আমরা একটি করে স্লাইড দেখাবো এবং মঈন চৌধুরী একটি করে ব্যাখ্যা করবেন আপনাদের কাছে। আমাদের প্রথম স্লাইড আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। মঈন চৌধুরী, চলুন আমরা শুরু করি। ধন্যবাদ। আপনারা যেটা রিসেন্টলি যে সুপ্রিম কোর্টের যে লাস্ট উইকে অ্যান্ড ইম্পর্টেন্ট যে সুপ্রিম কোর্টের যে ডিসিশনটা আসছে, আপনারা অনেকেই যারা রিমুভাল প্রসিডিংয়ে আছেন বা কোর্টে যারা যাচ্ছেন বিভিন্ন কারণে, তারা পরিচিত আছেন ক্যান্সেলেশন রিমুভাল নামে একটা টার্ম। যারা আমেরিকাতে 10 ইয়ার্স আনইন্টারাপ্টেড থাকেন, মানে কোনো ধরনের কোর্টের নোটিশ ছাড়া, তারা যদি গুড মরাল ক্যারেক্টার হয়, কোনো ক্রিমিনাল কেসে তারা যদি কোনো ধরনের কনভিক্টেড বা ফেলন্স না হয়ে থাকে, এবং তাদের যদি কোয়ালিফাইড রিলেটিভ থাকে যাদের জন্য হার্ডশিপ হয়, ইউএস সিটিজেন, বিশেষ করে বাচ্চারা যদি হার্ডশিপ হয়, যে আপনি চলে গেলে তাদের জন্য তাদের জীবনযাত্রা খুব কষ্ট হবে, অনলি দেন ইউ ক্যান ফাইল ফর ক্যান্সেলেশন অফ রিমুভাল। এটার প্রথম শর্ত হচ্ছে 10 ইয়ার্স আপনাকে আমেরিকা থাকতে হবে আনইন্টারাপ্টেড, কোনো ধরনের কোর্টের কেস থাকতে পারবে না, এবং আপনাদের এর মধ্যে গুড মরাল ক্যারেক্টার থাকতে হবে এবং কোয়ালিফাইড থাকতে হবে। হ্যাঁ, এই যে রুলিংটা আছে স্টপ টাইম রুল, এটি নিয়ে অনেকের সংশয়, এটি যদি এখন ব্যাখ্যা করেন আপনি। ধন্যবাদ। স্টপ টাইম রুল হচ্ছে এই 10 ইয়ার্স ইন্টারাপশন তখন স্টপ হয়ে যায় যদি 10 ইয়ার্সের মধ্যে আপনাকে যদি কোর্টে যাওয়ার জন্য নোটিস টু অ্যাপিয়ার সার্ভ করা হয়। দ্যাট ইজ মিন এই 10 বছরের ভিতরে যদি আপনার একদিন আগেও যদি কাউকে এই নোটিশটা দেওয়া হয় যে ইউ অ্যাপিয়ার টু ইন দ্য কোর্ট অন সাচ অ্যান্ড সাচ ডেট, তার এই তারিখে আপনার 10 বছরের এই যে প্রক্রিয়াটা বন্ধ হয়ে গেল, তার মানে আপনি এই ক্রাইটেরিয়া তার ক্যান্সেলেশন রিমুভাল ফাইল করতে পারছেন না। যাব পরবর্তী স্লাইডে। এই যে স্টপ টাইম রুল, ওকে, কখন এই ক্লকটা বন্ধ হয়ে যায় আপনার জন্য এবং আপনি এটা করতে পারবেন না, এই জিনিসটাই আবার বলছি। যখনই কাউকে এনটিএ ইস্যু করা হয়, নোটিস টু অ্যাপিয়ার সার্ভ করা হয়, এবং ডেট এন্ড টাইম দেওয়া থাকে যে এত তারিখে কোর্টে আপনি অ্যাপিয়ার হবেন এতটার সময় অমুক কোর্টে, দ্যাট টাইম ওই সময়টা থেকে কিন্তু আপনার যেই দিনে আপনাকে সার্ভ করে নোটিস টু অ্যাপিয়ার ওই তারিখে কিন্তু আপনার 10 ইয়ার্স বন্ধ হয়ে গেল, আপনি 10 ইয়ার্স পরবর্তী কাউন্টে যাবে না। অর্থাৎ আপনি যদি এরপরে 10 বছর 20 বছরে থেকে যান, আপনি এই 10 বছরের ক্রাইটেরিয়া আপনি পাচ্ছেন না। আমরা যাব পরবর্তী স্লাইড।
স্লাইডে। এখন যেটি দেখানো হচ্ছে এটি হচ্ছে একজন নাম, যার নাম এরিকা, আমরা শেষ নাম লাস্ট নামটা উত্থাপন করছি না, এটি আমরা কথা বলেছি, আপনি যদি এখান থেকে শুরু করেন। ধন্যবাদ। এখানে আপনারা দেখছেন যে স্লাইডে এরিকার একটা স্টোরি, সে আমেরিকাতে এসেছিল আগস্ট 2007-এ উইদাউট ইন্সপেকশন, এবং সে অ্যাডমিশন ছিল না, মানে তার কোনো ধরনের ডকুমেন্ট ছিল না অ্যাডমিশনে। পরের স্লাইডে যেতে পারি আমরা। তাকে নোটিস অফ অ্যাপিয়ার সার্ভ করা হয়েছিল, নোটিস টু অ্যাপিয়ার সেপ্টেম্বর 10, 2007। সেপ্টেম্বর 31st হিয়ারিং ডেট আগের স্ক্রিনে মানে হিয়ারিং ডেটটা ছিল সেপ্টেম্বর, ওকে, হিয়ারিং ডেটটা ছিল সেপ্টেম্বর 10, আর তাকে সার্ভ করা হয়েছিল আগস্ট 31st, 2007। কিন্তু উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে এই যে নোটিশটি দেওয়া ছিল এখানে কোনো ডেট এবং টাইমের উল্লেখ ছিল না। দিস ইজ ক্রুশাল, রাইট? ডেট, টাইম দেওয়া ছিল না, প্লেস দেওয়া ছিল না, রাইট। এটি খেয়াল রাখবেন। যাব আমরা পরবর্তী স্লাইডে। পরবর্তীতে ফলো আপ করা হয় হিয়ারিং এর জন্য, আবার হিয়ারিং এর জন্য ফলো আপ করা হয়। 2008-এ একটা টাইম দেওয়া হয় তাকে, নিউ ডেট এন্ড নিউ টাইম, এবং সেখানে তার টাইম এবং ডেট উল্লেখ করা থাকে। যাব পরবর্তী স্লাইডে আমরা। এখানে এরিকা পরের যে হিয়ারিংটা সে মিস করেছে, এবং তার আপনারা জানেন যারা কোর্ট সিস্টেমে পরিচিত, বিভিন্ন সময় কোর্টে গিয়েছেন বা জানেন, যখনই কোনো কারোর জন্য কোর্টের ডেট নির্ধারিত থাকে যে এই তারিখে তার স্কেজুয়াল হিয়ারিং ডেট, মাস্টার হিয়ারিং অথবা ইন্ডিভিজুয়াল হিয়ারিং ডেট থাকে, যদি কেউ এপিয়ার না হয় উইদাউট এ গুড কজ, তখন তাকে কিন্তু ডিপোর্ট করা হয় ইন অ্যাবসেন্সিয়া, ডিপোর্টেশন তার বিরুদ্ধে। এই কেসে এইখানে এলাকার ক্ষেত্রে সেটাই হয়েছে, জাজ তাকে রিমুভাল অর্ডার ফেলে দিয়েছে ইন অ্যাবসেন্সিয়া, মানে সে অনুপস্থিত থাকা অবস্থায় তাকে। সব কেসে এরকম। আবারও বলে আপনাদেরকে সতর্কীকরণ হচ্ছে, যাদেরই যে কোনো সময় কোর্টে যদি কোনো ডেট থাকে, ইউ মাস্ট অ্যাপিয়ার বিফোর দ্য কোর্ট। আপনার অ্যাটর্নি যদি কোনো কারণ নাও যায়, যোগাযোগ করতে নাও পারেন, আপনি অবশ্যই কোর্টে যাবেন, নাহলে আপনার বিরুদ্ধে ইন অ্যাবসেন্সিয়া রায় হয়ে যেতে পারে। এখন যাব পরবর্তীতে 2017 সালে কি হলো তাহলে? 2017 সালে এরিকা মোশন ফাইল করেছে কেসটা রিওপেন করার জন্য। তখন জাজ শি হ্যাজ ইন দিস তার 10 ইয়ার্সের কন্টিনিউয়াস প্রেজেন্স দেখে এসে রিওপেন করার জন্য ক্যান্সেলেশন রিমুভাল ফাইল করেছিল সে। হ্যাঁ, এবং তার পয়েন্টে ছিল যে আমি আছি 10 বছর ধরে, কাজেই আমি এলিজিবল এই ব্যাপারে, এবং আমার ক্যান্সেলেশন অফ রিমুভালের জন্য আমি অ্যাপ্লাই করলাম। পরবর্তীতে কি হলো সেটি একটু দেখে নিই আমরা। পরবর্তীতে সে জাজ এটা রিওপেন ডিনাই করেছে, অ্যাপিলে গিয়ে বিআইএতে অ্যাপিলও ডিনাই হয়েছে, এবং বিআইএতে ডিসমিস করে দিয়েছে কেস। সে 5th সার্কিট কোর্টে অ্যাপিল করেছে, 5th সার্কিট কোর্টে অ্যাপিলও ডিনাই হয়েছে। দেন সে পরের স্লাইডে দেখাচ্ছে আপনাদেরকে। হ্যাঁ, সে সবকিছু করে ফেলেছেন এর মধ্যে। মোশন টু রিওপেন ডিনাই, বোর্ড অফ অ্যাপিল ডিনাইড, 5th সার্কিট কোর্টে এসে গেছে, সেখানেও ডিনাই হয়ে গেছে। কিন্তু একটি জিনিস খেয়াল রাখবেন, সে কিন্তু খুব পারসিস্টেন্ট, উনি কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন। 2018 সালে যে রুলটি আসলো সেটি একটু আলোচনা। 18 সালে রুলটি আসছে, ইফ দি এনটিএ নোটিস টু অ্যাপিয়ার ডাজন্ট হ্যাভ দ্য টাইম অর প্লেস of a removal hearing is not a good NTA and it does not trigger the stop time rule. বাংলায় বলছি, যদি যেই এনটিএটা নোটিস টু অ্যাপিয়ারে সার্ভ করা হয় তার যদি ডেট এবং টাইম না থাকে, তাহলে এটা ভ্যালিড এনটিএ না বলে জাজ এটা একটা আদেশ দিয়েছেন, অর্ডার দিয়েছেন। ওকে, অর্থাৎ ইটস নট এ নোটিস টু অ্যাপিয়ার, ইটস নট এ ভ্যালিড নোটিস টু অ্যাপিয়ার। যাব পরবর্তী স্লাইডে, যেটি গত সপ্তাহে পাস হয়েছে সেটি আমরা দেখব। গত সপ্তাহে সেটি হলো সুপ্রিম কোর্টের যে রুলটি। সুপ্রিম কোর্টের রুলটা হচ্ছে সিঙ্গেল নোটিস টু অ্যাপিয়ার উইথ অল অফ দ্য ইনফরমেশন উইদাউট দ্য হিয়ারিং ডেট ইজ রিকোয়ার্ড টু ট্রিগার দ্য স্টপ টাইম রুল। অর্থাৎ এখানে অ্যাটর্নি মঈন চৌধুরী বলছেন যে আপনাদের সুযোগ তৈরি হওয়ার ক্ষেত্র। এখন এই ব্যাখ্যাটি আমরা যাব। এটা ব্যাখ্যাটা হচ্ছে, শুধু আবারও বলি, আপনারা অনেক সময় বিভিন্ন খবরে বিভ্রান্ত হচ্ছেন। আমাকে অনেকে কল দিচ্ছে, ভাই সব ডিপোর্টেশন নাকি আবার উইথড্র করা যাবে। নো, এটা ঠিক না। এটা শুধু ভ্যালিড তাদের জন্যই যারা ক্যান্সেলেশন অফ রিমুভালে ক্ষেত্রে ক্যান্সেল রিমুভাল ফাইল করার পরে এনটিএ ডিফেক্টিভ এনটিএ তাদেরকে দেওয়া হয়েছে। যদি এনটিএ ডিফেক্টিভ না হয়ে থাকে, তাহলে আপনার মোশন টু রিওপেন এটার আওতায় পড়বে না। ডিফেক্টিভ এনটিএ হচ্ছে যদি ইদানিং অনেক, আমরা কয়েক বছর আগে দেখেছি, 2 বছর থেকে অনেকগুলো এনটিএ আসছে যে ডেট টাইম নাই, শুধুমাত্র লেখা থাকে টু বি প্রোভাইডেড। সো এই নোটিশগুলা এখন কার্যত পক্ষে
এটা ইনভ্যালিড হয়ে গেছে। কিন্তু তারপরে যদি আপনাদের অন্য কোনো কেস না থাকে, যদি কারো ধরেন বিয়ের কেস পেন্ডিং ছিল, ডিনাই হওয়ার পরে তারা কোর্টে পাঠিয়ে দিয়েছে, অথবা অ্যাসাইলাম কেস আপনার পেন্ডিং ছিল, সার্ভিস সেন্টার থেকে তারা কোর্টে পাঠিয়ে দিয়েছে, নোটিশ পেপার যদি নাও দিয়ে থাকে, তারা টাইম মতো যদি না সার্ভ করে থাকে, টু বি প্রোভাইডেড দিয়ে থাকে, এটা তারা আবার কারেক্ট করতে পারে। এই ক্ষেত্রে 10 ইয়ার্সের কোনো রুল নাই, কারণ আপনারা কোর্ট সিস্টেম অলরেডি আছেন। কোর্টে যে বলবে ইওর অনার দিস ইজ ডিফেক্টিভ এনটিএ, ওইটা আবার তারা কারেক্ট করবে, তখন থেকে ধরবে। কিন্তু এই রুলসটা প্রযোজ্য তাদের জন্য বেশি প্রযোজ্য যারা 10 ইয়ার্স রুলের ক্ষেত্রে ক্যান্সেলেশন রিমুভাল ফাইল করতে চান। তারা যদি ইন্টারাপ্টেড হয়ে থাকেন ডিফেক্টিভ এনটিএ দিয়ে, তখন এটা আপনি কারেক্ট করতে পারেন যে ডিফেক্টিভ ছিল, আমি এটা যাই নাই, আমি রিওপেন করতে চাচ্ছি কেসটা। হ্যাঁ, এবং আপনারা একটি জিনিস মনে রাখবেন, যে এক্সাম্পলটা আমরা দেখালাম, এই মহিলা পরবর্তীতে সুপ্রিম কোর্টে তার কেস নিয়ে গেছিলেন এবং সুপ্রিম কোর্টেও তার কেস ডিনাই হয়ে গেছিল। তার সুপ্রিম কোর্ট মনে করেছিল তাকে প্রপারলি এনটিএ সার্ভ করা হয়েছিল। এখন যে রুলটি দেওয়া হয়েছে, যেটি মঈন চৌধুরী ব্যাখ্যা করছিলেন, সেই রুলের মাধ্যমে এখন উনি তার ক্যান্সেলেশন, রিমুভাল অফ ক্যান্সেলেশনের জন্য মোশন টু রিওপেন করতে পারেন, এটিতে কোনো বাধা নেই। এটি অত্যন্ত বড় একটি ব্যাপার। যারা দেখছেন, আপনারা যারা অনেকেই যে ক্যান্সেলেশন ও রিমুভাল যারা আছেন, বলছে যে না আপনাকে সার্ভ করা হয়েছে এবং আপনাকে কিন্তু চলে যেতে হবে, আপনাকে বের হয়ে যেতে, রিমুভালের প্রসেসে যেতে হবে, যারা এইটির মধ্যে পড়বেন তাদের আমি কিছুক্ষণ আগে আলাপ করছিলাম মঈন চৌধুরীর সাথে, এবং উনি আমার সাথে একমত যে আপনাদের উচিত হবে একজন ভালো অ্যাটর্নির শরণাপন্ন। আবার আরেকটা কথা আমি বলতে চাই, যারা এই এনটিএ পাওয়ার পরেও ধরেন কেস কোর্টে পেন্ডিং ছিল, হিয়ারিং হয়েছে, হয়তো হিয়ারিংয়ে যাওয়ার পরে আপনি শুধু এটা না, অন্য কোনো কারণে যদি এই হিয়ারিং তারা অ্যাকসেপ্ট করেছে, এটা এনটি অ্যাকসেপ্ট করার পরে অন্য কোন কারণে ডিনাই হয়ে থাকে, আপনাদের কেস প্রুফ করতে পারে না হার্ডশিপ, তখন কিন্তু এটার সাথে এটা সম্পৃক্ত হবে না। কারণ প্রমাণ করতে হবে 3টা জিনিস। একটা যে নোটিশ টাইপে আপনার আনইন্টারাপ্টেড, আপনার প্রমাণ করতে পারলেন এটা দিয়ে, কিন্তু তারপর আপনার প্রমাণ করতে হবে গুড মরাল ক্যারেক্টার, ইউ আর নট কনভিক্টেড অফ এনি ফেলনি অর ডাবল মিসডিমিনার, ইউ হ্যাভ এ কোয়ালিফাইড রিলেটিভ, যাদের হার্ডশিপ আছে। ওই 3টা কম্বিনেশন হলে পরেই আপনি ক্যান্সেলেশন রিমুভাল পারতে পারেন। কিন্তু শুধু একটা দিয়েই না যে আমার নোটিশ ভুল ছিল, এখন আমাকে কেস রিওপেন করে দিয়ে দাও, ভ্যালিড গ্রাউন্ডস থাকতো, রেমেডি থাকতো আপনাকে। ওকে, সো প্রথম কথা হচ্ছে সুযোগ তৈরি হয়েছে, কিন্তু গুড মরাল ক্যারেক্টার যদি না থাকে, তাহলে সেই ক্ষেত্রে কোয়ালিফাইড রিলেটিভ হার্ডশিপ যদি না দেখাতে পারেন, আপনি কিন্তু এটির জন্য পাবেন না। কিন্তু ও দুটি পাওয়া কথা, কারণ আমাদের দেশে যারা আছেন খুব কম সংখ্যকই আছে যারা বাজে মরাল ক্যারেক্টারে পড়ে যান, এদের সংখ্যা খুবই কম, নিতান্তই কম। এবং এই প্রসঙ্গ থেকে আমি এখন যে প্রসঙ্গে আসবো সেটি হচ্ছে, মোহাম্মদ হাসান নামে একজন আমাদের দ্য ভিউজ অনুষ্ঠানে আজকে একটি প্রশ্ন পাঠিয়েছিলেন। যেহেতু আমরা সেখানে ইমিগ্রেশন নিয়ে আলাপ করছিলাম না, সেটি আমি তুলিনি, এই প্রশ্নটি এখন তুলব। এটি অনেকের ক্ষেত্রে প্রযোজ্য এবং আমি কিছুক্ষণ আগে আমরা কিছু আলাপ করছিলাম এই ব্যাপারটি নিয়ে, সেটি আমি তুলে ধরবো। উনি জানতে চাইছেন যে হাবিব ভাই, ডোমেস্টিক ভায়োলেন্সে অ্যারেস্ট হওয়ার পর ওই দিনই অর্ডার অফ প্রোটেকশন দিয়ে দেওয়া হয়েছিল আমার বিরুদ্ধে, পরে ডিসপোজিশন হয়ে ডিসমিস হয়, এখন আমি সিটিজেনশিপ অ্যাপ্লাই করব, আমার কি কোনো সমস্যা হবে কি না? ধন্যবাদ আপনাকে। আবারও বলছি যে আপনার প্রশ্ন করার জন্য, এটা খুবই কমন প্রশ্ন এবং খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং অনেকে হয়তো এই জিনিসটা বুঝতে চেয়েও বুঝতে পারছেন না, মনে করেন যেটা খুবই সহজ নয়। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি সেন্সিটিভ কোয়েশ্চেন। যখনই আপনি N400 কোনো সময় ফিল আপ করেন, আপনাকে একটা প্রশ্ন থাকে যে হ্যাভ ইউ এভার বিন অ্যারেস্টেড, ইউ মাস্ট অ্যান্সার ইয়েস। ইয়েস হওয়ার পরে আপনাকে এই ক্ষেত্রে যখনই কোনো অ্যারেস্ট হয়ে থাকে, যদি আপনার জীবনে কোথাও কোনো অ্যারেস্ট হয়ে থাকে, রেকর্ড থাকে, আপনি যদি অস্বীকার করেন, লিখেন, আর তারা যদি খুঁজে পায় যে ইউ হ্যাভ এভার বিন অ্যারেস্টেড, দেন আপনার কিন্তু ইউ লাইং আন্ডার ওথ। আর লাইং আন্ডার ওথ কিন্তু এটা গুড মরাল ক্যারেক্টার এগেনস্ট যায়। তখন যদি ভুলটা আপনার প্রমাণ হয় যে আপনি মিথ্যা বলেছেন, আপনার কেস কিন্তু তারা ডিনাই করতে পারে। তো এই ক্ষেত্রে আপনাকে যখনই N400 প্রশ্ন করবে হ্যাভ ইউ এভার বিন অ্যারেস্টেড, আপনি অবশ্যই লিখবেন ইয়েস। তখন আপনাকে জিজ্ঞেস করবে চার্জ কি ছিল, চার্জের পর ডিসপোজিশন কি ছিল, আপনি কি ডিসমিস হয়ে থাকলে বলবেন ডিসমিস। কিন্তু তখন তারা দেখবে যে আপনার ডিসমিসটা কীভাবে হয়েছে। অনেক সময় ডিসমিসটা হয়, আমরা দেখি ডোমেস্টিক ব্যালেন্সের ক্ষেত্রে অনেকে হাজব্যান্ড ওয়াইফ ঝগড়া করে সাথে সাথে তাকে অর্ডার প্রোটেকশন এক্সিকিউট হয়ে যায়, সেই বাসায় আসতে পারে না, তখন সে আলাদা থাকে। তার পরবর্তীতে হয় কি, কোর্টে ফার্স্ট ডেটের পরে হাজব্যান্ড ওয়াইফ তারা করে কান্নাকাটি শুরু করে যে আগে তো বুঝি নাই, এখন কি করব। তো প্রসিকিউটর করে কি বলে, ঠিক আছে তোমার হাজব্যান্ড তুমি নিয়ে যাও বা ওয়াইফকে তুমি নিয়ে যাও, কিন্তু তুমি দুঃস্বীকার করে আমরা এটাকে এসিডি দিয়ে দেবো, অ্যাকুইটাল ইন কন্টেম্পলেশন অফ ডিসমিসাল, যে তাকে 6 মাসের দিল, 6 মাস তুমি যদি ভালো ব্যবহার করো তাহলে এই কেসের রেকর্ডে থাকবে না। এটা এক জিনিস। অনেক সময় দুঃস্বীকার করেন আপনি, দুঃস্বীকার করে মাইনর দুঃস্বীকার করে, ঠিক আছে তোমাকে
তোমাকে অ্যাসল্ট করা হয়েছে, তুমি মিসডিমিনার চার্জ নিয়ে নাও, আমরা ডিসমিস করে দিচ্ছি, তুমি আবার ব্যাক টু নর্মাল লাইফে চলে যেতে পারবে। অনেকেই না বুঝে তখন আপনারা করেন কি, ইমিগ্রেশন অ্যাটর্নির সাথে কথা না বলে, কারণ আপনারা বুঝতে হবে সব ক্রিমিনাল ডিফেন্স লয়ার কিন্তু ইমিগ্রেশন প্র্যাকটিস করেন না, আবার সব ইমিগ্রেশন লয়ার কিন্তু ক্রিমিনাল ডিফেন্সটা বুঝেন না। তা আপনারা কম্বিনেশন লাগবে যে লয়ার দুইটাই বুঝে। আপনার প্রতিটা ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসে বর্তমানে যে কসমোপলিটন সিটি যেগুলো আছে, নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, এইসব জায়গায় ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিসে ইমিগ্রেশনের কাউন্সিল থাকে। যা আমরা সবসময় বলি, বিং এ ডিস্ট্রিক্ট লেডার এট লার্জ, আমি সবসময় সব ডিস্ট্রিক্টের সাথে কথা বলি যে ইমিগ্রেন্টস রাইটসের জন্য তারা সচেতন থাকে। কারণ আমরা জানি যে একটা ফ্যামিলি যদি একজন চলে যায়, বাকি পরিবারের উপর খুব দুর্বিষহ জীবন চলে আসে। তারা না বুঝে হয়তো কমপ্লেনটা করে, পরে তারাই কান্নাকাটি করে। তো এক্ষেত্রে প্রতিটা ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিসে একজন ইমিগ্রেশন সেল থাকে, ইমিগ্রেশন একজন ওয়ার্কার থাকে, যারা ইমিগ্রেশন লয়ারের আন্ডারে কাজ করে। তারা বুঝে যে তার ক্রিমিনাল কনসিকোয়েন্সের কারণে যে শাস্তিটা হবে তার ইমিগ্রেশনে এফেক্ট পড়বে কতটুকু। এই ক্ষেত্রে ডিস্ট্রিক্ট অ্যাটর্নি একটু নমনীয় হয়, অনেক সময় কেস ডিসমিস করে দিয়ে যদি উভয়পক্ষ যদি বুঝতে পারেন। তো আপনার উচিত হবে এই ক্ষেত্রে একজন অ্যাটর্নির সাথে কথা বলা, আপনার চার্জটাকে দেখতে হবে। ডিসপোজিশন সবসময় কিন্তু ডিসপোজিশন মানেই না যে আপনার কেস ডিসমিস হয়ে গেছে। আপনি ডিসপোজিশনের হতে পারে 3 দিন কমিউনিটি সার্ভিস দেওয়ার পরে আপনি বললেন কেস এখন ডিসপোজিশনে ডিসমিস হয়ে গেল, 3 দিন কমিউনিটি সার্ভিস আমি দিলেন, তারপরে দেখলেন কেস ডিসপোজিশন হলো কি আপনি 3 দিন কমিউনিটি সার্ভিস দিবেন, কেস আপনার তারা হয়তো কেস ক্লোজ হয়ে যাবে। তো এটা কিন্তু আপনি দুঃস্বীকার করলেন। আপনি ভাবেন না যে এটা আমি দুঃস্বীকার করেন নাই, কমিউনিটি সার্ভিস দিচ্ছেন আর ফাইন দিচ্ছেন আর দুঃস্বীকার করলেন। আর এবার দুইটা মিসডিমিনার হলে আপনার আর খুব সহজে যে আপনার কিছু হবে বলে মনে হয় না। আর ডোমেস্টিক ভায়োলেন্স ইজ ভেরি সিরিয়াস ইস্যু, এটা হালকাভাবে নেওয়ার কিছুই নাই। আপনি যে কোনো এক অ্যাটর্নির সাথে কথা বলুন, ইউ শুড হ্যাভ অ্যান অ্যাটর্নি ফ্রম দ্য ফাইলিং টু দ্য ইন্টারভিউ। ওকে, এই প্রসঙ্গে তাহলে আরেকটি কথা আমি প্রশ্ন জিজ্ঞেস করে নিই, সেটা হচ্ছে এরকম, আপনি মনে করেন যে একটি বারের জন্য আপনি ছোটোখাটো পেটি ক্রাইমের জন্য আপনাকে কমিউনিটি সার্ভিস দেওয়া হলো, আপনি কমিউনিটি সার্ভিস করলেন, আপনার ফাইন ছিল বা ছিল না, থাকলে ফাইনও দিলেন, আর ফাইন না থাকলে আপনি সেটি দোষ স্বীকার করে নিলেন। সেই ক্ষেত্রে যখন আপনি ইমিগ্রেশনের সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করবেন, সেটি আপনার ক্ষেত্রে কীরকমভাবে প্লে আউট করবে বা প্রযোজ্য হবে? ইমিগ্রেশন আমি সবসময় বলি তিনটা জিনিস কাজ করে, প্রুফ, নট প্রুফ, ডিসপ্রুভ। আপনি যখন যদি প্রুফ, আপনি যদি পেটেড লার্সেনি আপনি দোষ স্বীকার করেন, তখন আপনি কিন্তু দোষী হয়ে গেলেন। এটা কিন্তু আপনার লাস্ট 5 ইয়ার্স আপনার রেকর্ড যদি থাকে আপনি লার্সেনি বা মিসডিমিনার করছেন, তারা কিন্তু আপনাকে যে কোনো এই কারণে তারা আপনার সিটিজেনশিপ ডিনাই করতে পারে যদি আপনি দুঃস্বীকার করে থাকেন। আপনারা দেখবেন খুব ছোটোখাটো ক্রাইম হচ্ছে আমেরিকাতে, শপলিফটিং বলে ক্রাইমটাকে। কেউ হয়তো অভ্যাসের দোষে অথবা দেশে এগুলা মনে করছে ফান করে হয়তো বা 100-200 টাকার জিনিসপত্র চুরি করার চেষ্টা করেছে, তখন তাকে অ্যারেস্ট করে নিয়ে যায়, শপলিফটিংয়ে চার্জ করেছে, একটা ফাইন দিয়ে চলে আসে, হয়তো সে 4 দিন ক্লাস করবে। কিন্তু এই জিনিসগুলো যখন আপনার রেকর্ডে যাচ্ছে, তখন কিন্তু ইমিগ্রেশন আপনাকে সিরিয়াসলি দেখছে যে আপনি ইউ আর নট কোয়ালিফাইড বেসড অন গুড মরাল ক্যারেক্টার। জিএমসি যেটা বলে গুড মরাল ক্যারেক্টার, আপনি তখন আটকা পড়ে যাচ্ছেন। তারা যদি আপনাকে সিটিজেনশিপ না দেয়, আপনি কিন্তু এখানে ফাইট করার সুযোগ খুবই কম। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো, সিটিজেন হইলে পরে অনেক সুবিধা আছে, আবার অনেক অসুবিধা। সিটিজেন হলে সুবিধাগুলো হচ্ছে যে আপনার এই জিনিসগুলো তখন আর আপনাকে ব্যাক টানবে না। আর একবার যদি আপনি গুড মরাল ক্যারেক্টারকে ডিসকোয়ালিফাইড হন, আপনি কিন্তু নেক্সট 5 ইয়ার্স আর আপনি সিটিজেন হওয়ার সম্ভাবনা খুবই কম। আপনি আপিল দৌড়াইতে হবে, অনেক কিছু করতে হবে, প্রমাণ করাটা খুব কষ্ট হয়ে যায়। আর স্পেশালি ডোমেস্টিক ভায়োলেন্স ইজ ভেরি সিরিয়াস অফেন্স, ভেরি সিরিয়াস। মোহাম্মদ হাসান, আমি আশা করছি যে আপনি এই অনুষ্ঠানটি দেখছেন এবং দেখে থাকলে আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। যদি না দেখে থাকেন, অন্য কারো কাছ থেকে শুনে থাকেন, আপনি ইউটিউবে পরবর্তীতে দেখে নেবেন। আমি 2টি প্রশ্ন নিয়ে রেখেছি, একটি হচ্ছে রাকিব সুলতান এবং আরেকজন হচ্ছে সালমা শাকি। রাকিব সুলতানের প্রশ্নটি খুবই ছোট, আমি এবং অনেকের জন্য প্রযোজ্য হবে, আমি নিয়ে রাখছি, এখনই তুলে ধরছি। সেটি হচ্ছে F4 ভিসা 2007 গুলোর ইন্টারভিউ পেতে কত সময় লাগতে পারে? জুন 2020 ডকুমেন্ট কোয়ালিফাইড হয়েছে। ধন্যবাদ। F4 ভিসা এখন চলতেছে নভেম্বর 2006। আপনারা হয়তো এই যে আপনার সময়টা একটু যাচাই করেন। F2006 চলতেছে এখন, এই সামনে চলে আসবে আপনারটা। যাই, আমাদের সাথে ফোনে আছেন অনেকে, আমি ফোনে চলে যাবো এখনই। কে আছেন আমাদের সাথে ফোনে? আপনি কি শুনতে পাচ্ছেন? আপনার টেলিভিশনের সাউন্ডটি কমিয়ে নিন প্লিজ, তারপর আপনি প্রশ্নটি করুন দ্রুত। হ্যালো, জি শুনছি, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি মহিন্দার সাথে উনি শুনছেন, আপনি প্রশ্নটি করে ফেলুন প্লিজ। জি, আমি 2009 আমি আমার ভাই বোনকে দিলাম, কিন্তু রিসিপ্ট লেটারও পেয়েছি।
আপনি যদি স্পিকারে থেকে থাকেন দয়া করে স্পিকারটি অফ করে হাতে নিয়ে কথা বলুন, আপনার কথা শোনা যাচ্ছে না ঠিক মতো। হ্যাঁ 2019 ভাই বোনের জন্য অ্যাপ্লাই করছি, কিন্তু রিসিভ লেটারও পাইছি, কিন্তু মে মাস 2020 একটা নাকি লেটার দিছে, কিছু ডকুমেন্ট পাঠাইছে, কিন্তু আমি কোনো লেটার পাইনি। এখন ওখানে লেখা আছে যে অগাস্ট 6, 2020 ওটা ডিউ ডেট। এখন আমি কি করতে পারি? আর ওদের সাথে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু ওরা মানে ফোন রিসিভ করে না। ধন্যবাদ। আপনি রিটার্ন রিকোয়েস্ট পাঠাতে পারেন। আপনাকে জানতে হবে যে রিকোয়েস্ট ফর এভিডেন্স এটা কী কী চাইছে, এটা দেখার পরে আপনি বলতে পারবেন। অথবা আপনি যদি অনুমান করেন যে ডিউ ডেট থাকলে ডিউ ডেটের ভিতরে পাঠাতে হয়, কিন্তু প্যান্ডামিকের কারণে হয়তো তারা একটু এক্সকিউজ করবে। অটোমেটিক 60 days এক্সটেনশন করা আছে। আমি জানি না আপনার কেসের অবস্থাটা কি। আপনি কারোর সাথে যোগাযোগ করেন, সে আপনার পক্ষে কাজ করতে ভালো হবে। যদি যোগাযোগ করতে না পারেন, আপনি যোগাযোগ করতে পারলে খুবই ভালো। আর যদি না পারেন, কোনো প্রফেশনাল কারোর হেল্প নেন যে আপনাকে হেল্প করতে পারবে। যাব পরবর্তী প্রশ্নে। কে আছেন আমাদের সাথে? আপনি কি শুনছেন? আপনি যদি শুনে থাকেন প্রশ্নটি দ্রুত করেন, না হলে আপনার লাইনটা কেটে যাবে। জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনছি। আমি মোহাম্মদ ইসলাম, ব্রুকলিন থেকে বলছি। আমি আমার F4 ক্যাটাগরিতে আমার ভাইয়ের জন্য 2007 অ্যাপ্লাই করছি, এখন প্রসেস চলতেছে। আমি আমার বাইকে স্পন্সর করব, তো সেই ক্ষেত্রে কি আমাকে রিলেশনশিপ লেটার সাবমিট করতে হবে কিনা, এটাই আমার প্রশ্ন। জি ধন্যবাদ। আপনি তো ভাই অবশ্যই আছেনই ভাই, তারপর যদি দেন কোনো সমস্যা নাই, লিখে দেবেন, আমি আমার ভাই একটা এফিডেভিট দিয়ে দেবেন। কিন্তু সাধারণত আপনি তোর ভাই হিসেবে স্পন্সারই করছেন, তারপর আপনি দিয়ে দেন, সমস্যা নাই। যাব পরবর্তী প্রশ্নে। কে আছেন আমাদের সাথে? আপনি প্রশ্নটি করুন দয়া করে। আপনি যদি শুনে থাকেন আপনি প্রশ্নটি করুন প্লিজ। জি, আমি একটা প্রশ্ন করতে চাই। আমি আমার আব্বা আম্মার জন্য অ্যাপ্লাই করতে চাই, বাংলাদেশ থেকে, এখান থেকে অ্যাপ্লাই করতে চাই। আমি সিটিজেনে হয়েছে, ওতে ডেট দিছে 13 তারিখে। এখন আমার আব্বা আম্মার পাসপোর্টের ফার্স্ট নেম দুজনেরই আমার সাথে ম্যাচ করছে না, আমার পাসপোর্টের সাথে। এখন একজনের মিসেস আর একজনের এমডি, এই দুইটা নাম ম্যাচ করতেছে না, মানে এই দুইটা নাম ছাড়া সবকিছু ঠিক আছে। কারণ আমি কি এভাবে তাদের জন্য অ্যাপ্লাই করতে পারবো? আচ্ছা ধন্যবাদ। ধন্যবাদ। এটা খুবই কমন প্রশ্ন আমাদের জন্য, এটা সব সময় শুনে থাকি। আপনি অবশ্যই পারবেন, কিন্তু আপনি ডকুমেন্ট একটাকে ধরবেন। দুইটা ডকুমেন্ট সবসময় মানে ভিন্ন ডকুমেন্ট হলে নাম কিন্তু ভিন্ন। মঈনুদ্দিন চৌধুরী আর এমডি মঈন চৌধুরী কিন্তু দুই ব্যক্তি হতে পারে। আমি এক্সাম্পল দিলাম। তা আপনার ফাদারের নাম যদি এমডি থাকে, আপনি অবশ্যই কোনটা রাখবেন চিন্তা করেন। যেহেতু আপনার ইমিগ্রেশন অলরেডি ডকুমেন্ট সব দেয়া আছে, আপনার বার্থ সার্টিফিকেট আপনার বাবার নাম যেভাবে দেয়া আছে ওইটা তো অলরেডি এস্টাবলিশ ডকুমেন্ট, প্রুভেন ডকুমেন্ট। ওইটাতে আপনি সব কিছু ঠিক যদি করতে পারেন তাহলে ভালো। আর যদি না করতে পারেন, অগত্যা যদি করার সুযোগ নাই থাকে, তখন আপনি এফিডেভিট দিতে পারেন যে আমি ভুল করেছিলাম, অথবা আমার বাবা ভুল করেছে, কোনোটা একটা বলবেন। তো এখন আপনি হয়তো এফিডেভিট তারা গ্রান্ট করতে পারে। ডিএনএ তো অবশ্যই হবে, এইসব ক্ষেত্রে ডিএনএ হওয়ার সম্ভাবনা আছে এবং হবে, এবং অবশ্যই ম্যাচ করার কথা। কিন্তু আপনি নামটা কেউ না একজন বলতে হবে কে ভুল করেছে। এবং আরেকটি প্রশ্ন, একেবারে কাছাকাছি প্রশ্ন আমি তুলে ধরতে চাই আপনার কাছে। সেটি হচ্ছে আমাদের যোগাযোগ করেছিলেন আমাদের সাথে একজন, উনি তার বাবা মার জন্য অ্যাপ্লাই করেছেন, সব কিছু অলমোস্ট হয়ে যাওয়ার পথে ওনারা এখন একটা জিনিস খেয়াল করছেন যে তাদের বাবা মার সব কাগজ এবং তাদের কাগজ সব ঠিক আছে, কোনো জায়গায় সমস্যা নেই। এখন তারা যখন পাসপোর্ট বানিয়েছেন নতুন করে, সেখানে তার বাবার নামে আগে এমডি বসানো আছে। সিমিলার সিচুয়েশন নাকি? সিমিলার সিচুয়েশন, কারণ হচ্ছে সন্তান যখন আসে সে একটা বার্থ সার্টিফিকেট ইমিগ্রেশন জমা দিয়ে আসে, ওখানে তার বাবার নাম থাকে, মায়ের নাম থাকে। এখন ওই নামটা যদি ভিন্ন হয় অবশ্যই সমস্যা হওয়ার কথা, কিন্তু আপনাকে ওভারকাম করতে হয়। দুইভাবে করা যায়। আপনি যদি অ্যাফিডেভিট দেন, খুব স্ট্রংলি বলতে হবে যে আপনি ভুল করেছেন, অথবা কোন সময় ভুলটা হয়েছে আপনাকে স্বীকার করতে হবে। অনেক সময় দেখা যাবে ভাই বোনের অ্যাপ্লিকেশনে এক ভাই আরেক ভাই থেকে, এক ভাই বোনের ডিফারেন্স, বয়সের ডিফারেন্স 3 মাস। এখন 3 মাসে তো কোনো বাচ্চার জন্ম হয় না, কোনোভাবে সম্ভবই না। তো তখন তারা করে কি, একটা এস্টাবলিশড একটা ডকুমেন্ট দেওয়া। এখন কোনটা ঠিক করবে? এক্ষেত্রে আমরা একটু
ধাক্কার মধ্যে পড়ে যায়, কি করব। তো সেই সব বিষয় আসলে ফোনে বলা যায় না, মানে ফোনে কথা বলার সুযোগ নাই। আমরা বলি কি পার্সোনালি অফিসে আসেন, দেন আমরা হয়তো যাচাই বাছাই করবো কোনটা সঠিক কোনটা ভুল, তখন একটা অ্যাডভাইস দেওয়া যায় যে কীভাবে ওভারকাম করা যায় এগুলো। জি, সালমা সাকি উনি একটি প্রশ্ন পাঠিয়েছেন ফেসবুক থেকে। উনি বলছেন যে আমার বাবা DS-260 ফর্মে অ্যাটর্নি ভুল করে দিয়ে দিয়েছেন যে উনি মৃত, কিন্তু আসলে উনি জীবিত আছেন। তো এটির ঘটনাটা কি, আমি নিজেও একটু কনফিউজ প্রশ্নটি। এখন কি করব? আমি সিটিজেনশিপের টেস্ট দেব নেক্সট ইয়ারে। ধন্যবাদ। আপনি যেটা সঠিক ওইটা আপনি দেবেন। যদি অ্যাটর্নি ভুল করে থাকে তাহলে অ্যাটর্নি এটা কারেক্ট করতে পারবে। ক্লারিক্যাল মিস্টেক হতেই পারে, আপনার ভয়ের কিছু নাই। ক্লারিক্যাল মিস্টেক অ্যাটর্নিরা করতেই পারে, হয়তো অ্যাটর্নির ক্লার্ক মিস্টেক করেছে, অ্যাটর্নি তো ইচ্ছা করে মিস্টেক করবে না, ক্লার্ক হয়তো মিস্টেক করেছে, রং ক্লিক করেছে, সে ইচ্ছা করলে এটা আপনার সঠিকটা রিপ্লেস করতে পারে, বলবে যে আমার ক্লারিক্যাল মিস্টেক হয়েছে, যেহেতু অ্যাটর্নির নাম আছে এখানে। এই জন্য সবসময় বলি আমরা সবাইকে বলি যে অ্যাটর্নির মাধ্যমে কাজটা করলে সুবিধা হচ্ছে, অ্যাটর্নি একটা রেসপন্সিবল পার্সন, তার লাইসেন্স আছে। আমরা যারা অ্যাটর্নি এট ল, আমাদের লাইসেন্স আছে, আমরা রেসপন্সিবল পার্সন। আমরা অনেক সময় আপনার পক্ষে যখন কাজ করি, আমরা আমাদের মিস্টেকটা স্বীকার করলে এখানে আপনি দোষী না, বলবো যে আমরা অ্যাটর্নি মিস্টেক করছে। এখানে অনেক কিছু আছে তারা এক্সকিউজ করে, কিন্তু আপনি যখন নিজে করবেন তখন তো ইউ আর রেসপন্সিবল ফর এভরিথিং। জি, একটি প্রশ্ন আমি দেখছি, দেওয়ান ট্রিয়ান উনি বলছেন যে আনডকুমেন্টেডদের জন্য যদি কিছু থেকে থাকে প্লিজ জানাবেন। এখন পর্যন্ত যেটি আমরা জানি সেটি হচ্ছে সিটিজেনশিপ অ্যাক্ট 2021, এটি কিন্তু কংগ্রেসে আছে। এটি আমরা চোখ রাখছি, যখন এটির কোনো গতিবিধি হবে বা কোনো আপডেট থাকবে আমরা আপনাদেরকে জানাবো। আপনি কি এটার প্রসঙ্গে আপনাকে আরো বলি, অনেক কল আসছে আমার কাছে যে পরিচিত, আমি পার্টির ডিস্ট্রিক্ট লিডার ডেমোক্রেটিক পার্টি, এখানে অনেকেই ভাবে যে হয়তো আগে থেকে অনেক কিছু জানি কিনা, কিন্তু এক্ষেত্রে টিভিএনের মাধ্যমে জানবেন, বিভিন্ন মিডিয়া জানবেন, আমরাও হয়তো লাইভে যেয়ে বলবো, কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু পাস হয় নাই। আপনারা অযথা মানে এটার জন্য কাউকে টাকা পয়সা দেবেন না যে আগে থেকে কিছু করলাম, এরকম করবেন না। অনেকে বাংলাদেশ থেকে কল করে ভাই ডিবি ভিসা চালু হয়েছে কিনা। আসলে ডিবি ভিসা আমেরিকায়, বাংলাদেশের ডিবি ভিসা বন্ধ। অনেকে এটা প্রতারিত হচ্ছে, তারা একটা ওয়েবসাইট তৈরি করে অনেকে ডিবি ভিসার নামে টাকা পয়সা নিচ্ছে। এটা আসলে এখন ডিবি ভিসায় বাংলাদেশের জন্য ডিবি ভিসা নাই। আপনারা যদি আত্মীয়স্বজন কেউ আপনাদেরকে বলে ফোন করে যে ডিবি ভিসা চলতেছে, না, দিস ইজ রং। ডিবি ভিসায় বাংলাদেশের জন্য এটা কোনো এখন আর প্রযোজ্য না। যাব পরবর্তী প্রশ্নে, কি আছেন আমাদের সাথে? ভাইয়া আসসালামু আলাইকুম। ভাই ওয়ালাইকুম সালাম। ভাই আসসালামু আলাইকুম। ভাই আমি নিজের থেকে মাম বলতেছি। আমার প্রশ্ন হচ্ছে যে আমার মা 19 নভেম্বরে গেছে, এখন আমি আবার আনতে চাইতেছি, এখন আনতে পারবো এই যে গ্রিন কার্ড? 2019 নভেম্বরে যদি গিয়ে থাকে, ওনাকে অবশ্যই এমবাসিতে যোগাযোগ করতে হবে। 1 বছর পরে গ্রিন কার্ডটা আপনার মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, অ্যাবান্ডন হয়ে যায় 1 বছরের বেশি থাকলে। তো এক্ষেত্রে ইউএস এমবাসিতে যোগাযোগ করতে হবে। তারা H1 ভিসা দিতে, রিটার্নিং রেসিডেন্ট ভিসা দিতে পারে। এক্ষেত্রে আপনাকে প্রসেস মেনটেন করতে হবে। উনি যে এখানে ছিল ওই ডকুমেন্টগুলো তাদেরকে পাঠাতে হবে। ওনার ট্যাক্স রিটার্ন আপনারা করেছেন কিনা, ওনার কোনো জয়েন্ট কোনো প্রপার্টি আছে কিনা, এখানে রেন্টাল বা লিজের নাম আছে কিনা, ওনার কোনো মেডিকেড অ্যাক্টিভ আছে কিনা, ওনার নামে ইউটিলিটিস বিল আছে কিনা, সব কিছু দেখাতে হবে। তো ইন্টেনশনটা ছিল যে ওনার এখানে রেসিডেন্স উনি অ্যাবান্ডন করেন না, এটা যদি প্রমাণ করতে পারেন তাহলে ইউএস এমবাসি ওনাকে ভিসা, রিটার্নিং রেসিডেন্টের ভিসাটা দেবে। আর যদি প্রমাণ করতে না পারেন তাহলে এটা দেবে না। এটার একটা প্রসেস আছে, আপনারা নিজে যদি পারেন নিজেরা করতে পারেন, কারণ এই ক্ষেত্রে অ্যাটর্নি না হলেও চলে। কিন্তু যদি নিজে না পারেন, আপনি একজন অ্যাটর্নির মাধ্যমে কাজটা করবেন। তাদেরকে রিটেন রিকোয়েস্ট পাঠানোর পরে তারা আপনাকে ইন্টারভিউ কল করবে, ইন্টারভিউ পরে সব কিছু আপনি দেখাবেন। এবং ইউএস এমবাসিতে ঢাকাতে টাকা জমা দিতে হয়, $182 জমা দিতে হয়। জমা দেওয়ার পরে তারা ইন্টারভিউ স্কেজুল করবে। তখন যদি আপনি সন্তোষজনকভাবে তাদেরকে প্রমাণ করতে পারেন হ্যাঁ উনি রিটার্নিং রেসিডেন্ট হিসেবে আসতে পারে, উনি কোভিডের কারণে আসতে পারে নাই বা সার্কামস্টেন্সেস বিয়ন্ড হিজ অর হার কন্ট্রোল, দেন তারা ওনাকে এই দেশে ভিসাটা দেবে, তখন ওনাকে আসতে হবে। জি, একটি প্রশ্ন আছে যেটি এখন উত্তর দেবেন, আমাদের নিতে হবে ছোট্ট একটি বিরতির পরে সেই প্রশ্নটি উত্তরটি আপনারা শুনতে পারবেন। প্রশ্নটি জানিয়ে রাখছি, এমডি নাজিম উদ্দিন, উনি ইউরোপ থেকে দেখছেন, উনি বলেননি কোন দেশ থেকে দেখছেন। উনি বলছেন যে আমি যদি, উনি ওখানে লিগালি আছেন, উনি বলছেন আমি যদি ট্যুরিস্ট ভিসা নিয়ে আমেরিকাতে আসি আমি কি পরিচয় পাল্টাতে পারবো কিনা। তুলে ধরলাম প্রশ্নটি, বিরতির পরে এসে আমরা এটি আলাপ করব। আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আপনারা যাবেন না কোথাও। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। বিরতির পর পুনরায় স্বাগত জানাচ্ছি TBN 24 টেলিভিশন আয়োজিত নিয়মিত অনুষ্ঠান TBN অ্যানালিসিস। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে, এবং আমাদের সাথে আছেন অ্যাক্সিডেন্ট, মেল প্র্যাকটিস এবং
ইমিগ্রেশন অ্যাটর্নি মঈন চৌধুরী, যিনি আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন। বিরতিতে যাওয়ার আগে বলেছিলাম যে এমডি নাজিম উদ্দিন একটি প্রশ্ন পাঠিয়েছেন, ইউরোপ থেকে তিনি দেখছেন এবং তিনি লিগালি আছেন সেখানে, আমেরিকাতে ট্যুরিস্ট ভিসায় আসতে চান এবং তার পরিচয় উনি পাল্টাতে চান। পরিচয় পাল্টাতে বলতে উনি কী বুঝিয়েছেন সেটি বুঝেননি, কারণ আমরা এখানে কিছু পরিচয় পাল্টাতে অনেকে চেঞ্জ অফ মেল ফিমেল বুঝেন, অনেকে অন্য কিছু বোঝেন। এখন উনি ঠিক কি বোঝাতে চেয়েছেন? ধন্যবাদ। আমি যেহেতু বাংলাদেশি প্রেক্ষিতে বলছি, পরিচয়টা উনি হয়তো বোঝা যাচ্ছে নাম পাল্টাতে পারবেন কিনা আপনার জন্য বলছি, অনেক সবার জন্য বলছি, পৃথিবীর কোনো দেশেই আপনি নাম যদি চেঞ্জ করতে চান প্রপার ওয়েতে আপনি যে কোনো সময় আপনার নাম পরিবর্তন করতে পারেন, কিন্তু জন্ম তারিখ জীবনও কোথাও চেঞ্জ হবে না। আপনি জন্ম যে ডেটে হয়েছেন এই ডেটার জীবনও চেঞ্জ হবে না। আপনি একবারই জন্ম হয়, মৃত্যু তারিখ একবারই হয়। তো আপনার নাম যদি পাল্টাতে চান যে কোনো দেশে, আপনি ওই দেশের বৈধ নিয়ম অনুযায়ী আপনি নাম পাল্টাতে পারেন, চেঞ্জ অফ নেম চেঞ্জ করতে পারেন। এটা প্রত্যেকটা দেশে, বাংলাদেশের যে নিয়ম, আমেরিকাতেও সিমিলার নিয়ম। আপনি যদি প্রাপ্তবয়স্ক হন আপনি অ্যাপ্লাই করতে হবে এবং পেপারে পাবলিকেশন দিতে হবে। কিন্তু যদি ক্রিমিনাল মেন্টালিটির নাম পাল্টাতে চান, তো আপনি অন্য কোনো দেশে আপনি ক্রাইম করে আসছেন, এই দেশে এখন নাম পাল্টিয়ে থাকবেন, এটা কিন্তু কোনো দেশে যদি বুঝে, এটা কিন্তু আপনাকে তারা অ্যারেস্ট করবে। যদি বুঝে যে আপনি ক্রিমিনাল কোনো কনসিকুয়েন্স আছে, নো ইউ ক্যান নট ডু দিস। কিন্তু যদি আপনি নাম আপনি যে কোনো সময় পাল্টাতে পারেন, আপনার পাল্টাতে পারেন, এটা কোনো বাধা নাই। কিন্তু যেই দেশে আছেন ওই দেশের নিয়ম অনুযায়ী পাল্টাতে হবে। আমেরিকা আসলে আমেরিকা আপনি নাম পাল্টাতে পারবেন যদি আমেরিকার বৈধভাবে, আমেরিকার যে স্টেটে থাকার ওই স্টেটের ল অনুযায়ী আপনি পাল্টাতে পারেন, কোনো বাধা, কোনো সমস্যা হওয়ার কথা না, এবং সে অনুযায়ী আপনার চেঞ্জ হতে পারে। ইটস আপ টু ইউ। ধন্যবাদ। নুরি খান উনি জানতে চান, যারা 2016 সালে ইউ ভিসা অ্যাপ্লাই করেছিলেন এখন কি এটা হবে? এটা স্টিল পেন্ডিং। আপনারা আপনার সংশ্লিষ্ট অ্যাটর্নির সাথে কথা বললে সে আপনাকে টাইম ফ্রেম দিয়ে বলে দিতে পারে কি ডকুমেন্ট কী অবস্থা আছে। আমি বলতে পারছি না এই মুহূর্তে, কারণ আপনার যে এইসব বিষয়ে যারা ফাইল করেছেন নিশ্চয়ই কোনো প্রফেশনাল মাধ্যমে ফাইল করেছেন, আপনার ফাইলের কী অবস্থা ওই লয়ার বলতে পারবে। আপনি সরাসরি ওনার সাথে যোগাযোগ করবেন, অথবা যদি কাগজপত্র নিয়ে আপনার অ্যাটর্নির সাথে কোনো সন্তুষ্ট না থাকেন, আপনি সব ডকুমেন্ট নিয়ে একজন নতুন লয়ারের সাথে পরামর্শ করতে পারেন, সেকেন্ড ওপিনিয়ন নিতে পারেন, এটা কোনো বাধা নাই। ফাইল চেঞ্জও করতে পারেন, কিন্তু আপনি সেকেন্ড ওপিনিয়ন নিতেই পারেন। মোহাম্মদ শামসুদ্দিন, আমি আপনার প্রশ্নটা নিয়ে রেখেছি, কিছুক্ষণ পরে তুলে ধরবো। কে আছেন আমাদের সাথে ফোনে? হ্যাঁ বলেন। জি শুনছি। ওয়ালাইকুম সালাম। আমি উড়সার থেকে বলছি, আমার নাম ইমরান। তো আমার ওয়াইফ আর কি, ওর আর কি I-751 একটা কাগজ দেওয়া হয়েছে ইমিগ্রেশন থেকে ফর 18 মান্থ। এখন উনি সেটা দেশে যায়, তো এখানকার আসার সময় এখানকার ইমিগ্রেশন শুনেছিলাম আর এখানকার ইমিগ্রেশন কোনো বদল করবে না, তো বাংলাদেশ এয়ারপোর্ট ইমিগ্রেশন ওকে ঝামেলা ফেলাতে পারে আর কি। তো একজন অ্যাটর্নি টিবিএন উনি বলেছিলেন যে যাওয়ার সময় একটা স্ট্যাম্প নিয়ে যাওয়ার জন্য। এখন এটা কোন স্ট্যাম্প? দেখে বাংলাদেশ কনসুলেট থেকে কোনো স্ট্যাম্প নেওয়া লাগবে যে ভ্যালিডিটি অফ দ্যাট পেপার of I-751 which she will carry that during her visit to Bangladesh. হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। সাধারণত আপনি যখন I-751 অ্যাপ্লাই করা হয়, অটোমেটিক এটা এক্সটেন্ড করা হয় 18 মাসের জন্য। অটোমেটিক 18 মাসের জন্য আপনি এক্সটেন্ড করা। বাংলাদেশের ওরা যদি বুঝে কোনো সমস্যা নেই, যেহেতু আপনি সন্দেহ পাচ্ছেন তারা বুঝবে না, তা আপনার করতে হবে কি, এই স্ট্যাম্পটা পাসপোর্টে নিতে হয়। বাংলাদেশের এমবেসি, এটা আমেরিকান যে কোনো কাগজ, আমেরিকান এমবেসি, এটা আমেরিকান USCIS থেকে নিতে হবে। আপনি ফিল্ড অফিসে যাবেন, আপনি ইনফোপাসে, যে আমরা এই মুহূর্তে ইনফোপাস খুব রেস্ট্রিক্টেড কম দিচ্ছে, আপনি ইনফোপাসে যাবেন, USCIS.gov ইনফোপাসে গিয়ে আপনি ইনফোপাসে আপনার অ্যাপয়েন্টমেন্ট নেবেন। নেওয়ার পরে আপনি কাগজটা তাদেরকে সব করবেন, তারা আপনাকে স্ট্যাম্প এনে দেবে, আপনার পাসপোর্টে দিয়ে দিবে যে এই জিনিসটা এতদিনের জন্য ভ্যালিড। কিন্তু সচরাচর ক্ষেত্রে হয় কি, যে আপনার ওই I-751 পেন্ডিং কাগজটা রিসিভ থাকলেই তারা বুঝে যে এখানেই লেখা আছে যে আপনার 18 মাস পর্যন্ত আপনার ভ্যালিড। কিন্তু আপনার সতর্কীকরণের জন্য এটা আপনি অবশ্যই করতে পারেন। আপনি USCIS যে ইনফোপাস নিয়ে আপনি একটা স্ট্যাম্প নিয়ে যাবেন, ওইখানে লেখা থাকবে যে 1 বছর 1.5 বছর লেখা থাকবে, এই ফার্দার এক্সটেনশন লেখা থাকবে। তখন যে দেশে ভ্রমণ করেন না কেন তারা আপনার স্ট্যাম্পটা ইজিলি বুঝতে পারবে। আশা করি আপনি উত্তর পেয়েছেন। আপনি ধন্যবাদ। যাব পরবর্তী প্রশ্নে। কি আছেন আমাদের সাথে? আপনি নাম জানিয়ে প্রশ্নটি করুন প্লিজ। আসসালামু আলাইকুম। আমি করব? হ্যাঁ আপনি করবেন। আচ্ছা জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আমার একটা
প্রশ্ন, আমার আমার বোনের ছেলের জন্য অ্যাপ্লাই করেছিলাম আমি 2006-এ। এখন ওর 22 বছর রানিং। এখন কি ওকে আমি কি ভিসা ফি জমা দিতে পারবো? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। এই প্রশ্নটা সবসময় টিভিএনে আসে এবং আমার কলিগরা উত্তর দিয়ে থাকেন। একটা ল হচ্ছে সিএসপিএ, চাইল্ড স্ট্যাটাস প্রোটেকশন অ্যাক্ট। আমরা কাগজটা দেখতে হবে আপনার অ্যাপ্লিকেশন করেছিলেন, পিটিশন করেছিলেন কবে এবং পিটিশনটা অ্যাপ্রুভ হয়েছিল কবে। যদি টাইম ডিফারেন্স থাকে, গ্যাপ থাকে অ্যাপ্রুভাল এবং রিসিটের মধ্যে, ওই টাইমটা আপনার বয়সের 21-এর উপরে অ্যাড হবে। ওইটা আমি খুব সিম্পল করে বুঝিয়ে দিচ্ছি, বয়সের উপরে এটা অ্যাড হবে। যদি ওই টাইমের ভিতরে পড়ে তার অবশ্যই চলে আসবে। আর যেহেতু আপনার 2006-এ অ্যাপ্লাই করা, 2006-এর এখন চলতেছে, কারেন্ট চলতেছে নভেম্বর, হয়তো সহসা আপনার ভাইয়ের ছেলে বা বোনের ছেলে চলে আসবে। আপনি হোপফুল যে এর ভিতরে চলে আসবে। যাব পরবর্তী প্রশ্নে। কি আছেন আমাদের সাথে? হ্যাঁ, নাম বলে প্রশ্নটি করুন প্লিজ। আসসালামু আলাইকুম হাবিব ভাই, আমি তানজিলা বলছিলাম। ওয়ালাইকুম সালাম। আশা করি ভালো আছেন। জি, আমরা ভালো আছি। আপনি আশা করি আপনিও ভালো আছেন। জি, আমিও ভালো আছি। এবং আসসালামু আলাইকুম মঈন ভাই, আশা করি আপনিও ভালো আছেন। জি হ্যাঁ, তো আমার একটা কোশ্চেন ছিল, আমি মানে এটা নিয়ে আমি একটু কনফিউজ ছিলাম আগেও, তো এটা আমি আজকে আবার একটু করতে চাচ্ছি। তো যেটা আমি রিসেন্টলি সিটিজেনশিপ অ্যাপ্লাই করেছি, তো ওখানে যেখানে একটা মানে কোশ্চেন থাকে যে মানে 5 বছরের যে ট্রাভেল হিস্ট্রিটা দিতে হয়, তো ওইটা আমি আমার 5 বছরের মধ্যে বাংলাদেশে ছিল 4 বার, আর একটা ছিল কানাডাতে 3 দিনের একটা ট্রিপ, ওইটা বাই ইয়ারে। কিন্তু ওইটা আমি মিস করছি, মানে কানাডার ট্রিপটা আমি ওটা ওখানে দিতে মেনশন করতে আমি ভুলে গিয়েছিলাম। তো আমি তো অলরেডি মানে পাঠিয়ে দিয়েছি অ্যাপ্লিকেশন, এবং ওটা আমার রিসিপ্ট নাম্বারে চলে আসছে, মানে ওরা অ্যাকসেপ্ট লেটার সবই কেস নাম্বার চলে আসছে। কিন্তু এখন আমি মানে একটু ওয়ারি যে ইন্টারভিউতেও যদি ওরা আমাকে কোশ্চেন করে এটা নিয়ে, আমি তখন এটা কিভাবে, এটাকে কোনো আপডেট করার উপায় আছে কিনা, আমি যেটা মিস্টেক করেছি ইনফরমেশনটা, ওদেরকে আমি কি আগে জানাইতে পারি কিনা, বা ইন্টারভিউতে আমাকে কোশ্চেন করলে আমি কিভাবে রিপ্লাই করবো, কোনো প্রবলেম হবে কিনা। ভেরি গুড কোয়েশ্চেন। ধন্যবাদ। আপনার ওয়ারি করার কিছু নাই, আজকের পর থেকে খুব ওয়ারি ফ্রি ঘুমাবেন, কোনো সমস্যা নাই। আমি বলে দিচ্ছি কি করবেন। সাধারণত আপনি যখন অ্যাপ্লিকেশন N400 অ্যাপ্লিকেশন আপনারা করেন, এটা একটা ফাইল করেন, কিন্তু এটা ফাইনাল না। আপনি যখন ইন্টারভিউতে যাবেন, অফিসার যখন আপনাকে আন্ডার ওথ কোয়েশ্চন করবে, দ্যাট ইজ দ্য ফাইনাল ওয়ান। আন্ডার ওথ যদি আপনি মিথ্যা বলেন, দ্যাট ইজ রং, তখন আপনার এটা ক্ষতির কারণ হতে পারে। এর আগে আপনি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারেন। আপনি যা করতে হবে, আপনি হয়তো একটা কাগজে অ্যামেন্ডেড পিটিশনটা লেখে বা ওই পেজটা শুধু চেঞ্জ করে হাতে লিখে নিয়ে যাবেন। আর তারা আপনাকে যখন ইন্টারভিউ দেবে, আপনি সঠিকটাই বলবেন, আপনি মিথ্যা বলতে যাবেন না, যেহেতু আগে ভুল করেছেন। এটা তারা খুব স্বাভাবিকভাবে নেবে, মানুষের মিস্টেক হতে পারে। আপনি না জানলেও USCIS এর কম্পিউটারে সব আছে, আপনি কোথায় কখন গিয়েছেন তারা সব কিছু জানে। তা আপনি না বললেও তারা জানবে। তা আপনি এটা যদি হাতে লিখে নিয়ে যান এবং অফিসারকে বলেন আই ওয়ান্ট টু মেক সাম কারেকশন, অফিসার করতে পারে। যদি মনে করেন যে ভয় লাগে, আমরা অ্যাটর্নিরা এখানে যাই, আপনার সাথে আমরা ক্লায়েন্টের সাথে সবসময় যে ইন্টারভিউতে থাকে পাশে বসা থাকে এবং সব লিগ্যাল কোয়েশ্চেন আমরা অ্যান্সার দিতে পারি। আপনার ভয়ের কোনো সুযোগ থাকবে না এখানে। এবং মঞ্চ যেটি বলেন, কাগজে লিখে নিয়ে যাবেন এক্স্যাক্ট ডেট, কদিন ছিলেন এবং কোথায় ছিলেন তার নিশ্চয় আপনি কোথাও এয়ারে গিয়েছেন, আপনার টিকিটের কপি একটা কিছু হবে রাখলেন আপনি সাথে। কিন্তু এবং অনেস্টলি আপনি বলবেন যে এটা আমি উল্লেখ করতে ভুলে গিয়েছি, কিন্তু এটি আমার কাছে আছে, আপনি ইচ্ছা করলে এটি অ্যাড করে নিতে পারেন। বাট দিস ইজ নট এ বিগ ডিল। কোনো সমস্যার কথা না। আচ্ছা, একটি ছোট্ট প্রশ্ন আমি তুলে ধরতে চাই। রাজীব দেব উনি জানতে চেয়েছেন DS260 ফর্মে ভুল হয়ে গেলে কারেকশনের উপায় কি, জানালে খুব উপকৃত হব। আপনি সেম ভাবে অনলাইনে যাবেন, তারপর কারেকশন করবেন, আপনার অ্যাকাউন্টে গিয়ে লগ ইন করে তারপর কারেক্ট করবেন, অথবা যদি কারেক্ট করার সুযোগ নাই থাকেন তখন ইন্টারভিউতে বলবেন সবকিছু। জি, আমি যাবো পরবর্তী প্রশ্নে। কি আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আমার একটা কোশ্চেন ছিল। আমার এক ফ্রেন্ড যে অ্যাসাইলাম ইয়াতে আসছে মেক্সিকো দিয়ে, এখন সে 1 ইয়ার ইস্যু আছে, 1 ইয়ার পরে সে কেস সাবমিট করছে, এটা কি প্রবলেম হবে? এটা ডেফিনেটলি প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। আপনাকে যা করতে হবে, যদি কোনো এক্সকিউজ থাকে দিবেন, কেন সে 1 ইয়ার টাইম ফ্রেমের ভিতরে করতে পারেন, অবশ্যই আপনাকে এটা কারণ দর্শাতে হবে। যদি প্রপারলি কারণ দর্শাতে না পারেন, তাহলে ওনাকে অ্যাসাইলাম হিসেবে গ্রান্ট হবে না, উইথহোল্ডিং হিসেবে গ্রান্ট হবে। উইথহোল্ডিং হিসেবে তারা এটাকে আর কি বিবেচনা করবেন। ওকে, একটি প্রশ্ন এসেছে, সেটি হচ্ছে মোহাম্মদ শফিকুর রহমান, উনি শাফিকুর রহমান, দুঃখিত। উনি বলছেন যে কুড ইউ প্লিজ টেল মি ওয়েন আওয়ার বাংলাদেশ আমেরিকান এম্বাসি উইল স্কেজুয়াল ফর
F4 ইমিগ্রেন্ট ভিসা ক্যাটাগরি। আপনাকে শুধু একটি জিনিস জানিয়ে রাখতে চাই, এটির একটি গাইডলাইন আমাদের কাছে এসেছে যে কাকে কাকে তারা প্রথম করবেন। মঈন চৌধুরী, আপনি। ধন্যবাদ। For your question, answer to your question is Bangladesh is still under COVID crisis now, so you have to understand a lot of things are not normal as of yet. So we have to wait and see, because আমেরিকা থেকে কোনো বাধা নাই, আমেরিকা স্টেট ডিপার্টমেন্ট কোনো ধরনের রেস্ট্রিকশন নাই, কিন্তু এখন প্রতিটা দেশের ওই রকম যে সিচুয়েশনে সবাই সেফটি মেনটেন করছে, আপনাকে এটা ধৈর্য ধরতেই হবে, এখানে কারো কোনো হাত নাই। এটা ট্রাম্প প্রশাসনের মতো আমরা ডেমোক্রেটের ব্যান করি নাই, কোনো প্রক্লামেশনও নাই, লিফট করা হয়েছে, কিন্তু এখন যে প্রাকৃতিক কারণে প্যান্ডামিকের কারণে অনেক কিছু চেঞ্জ হবে, অনেক কোর্ট এখনো বন্ধ আছে, ইমিগ্রেশন কোর্ট, আপনার এটা বুঝতে হবে। ওকে, এবং যতদূর আমরা জানতে পেরেছি যে ইমিডিয়েট রিলেটিভ যারা আছেন তাদের কেসটি আগে নেওয়া হবে, এবং এটি সময়টি তারা দেননি। তারপর যে ফিয়ান্সে এবং ম্যারিড ভিসা আছে সেটি প্রসেস, এই দুটি ক্যাটাগরি আমি যতটুকু শুনতে পেরেছি আগে আসবে, এবং এটি তারা অগ্রাধিকার দিবেন। এনি আদার ভিসা এটি পরে দেওয়া হবে, এবং H1 এবং এমপ্লয়মেন্ট ভিসা আসবে সবচেয়ে পরে। দ্যাট আই নো ফর ফ্যাক্ট। অনেকের প্রশ্ন থাকে যে কোভিডের কারণে আমাদের যে এজ আউট হয়ে যাচ্ছে, এটার কোনো রুলস আছে কিনা, এই ধরনের রুলস এখনো কোনো আসে নাই, তবে ভবিষ্যতে হয়তো স্টেট ডিপার্টমেন্ট নিয়ে কথা বলবে, কারণ এটা তো ক্লায়েন্টদের কোনো দোষ ছিল না, যারা অ্যাপ্লিক্যান্টদের দোষ ছিল না। কোভিডের কারণে হয়তো 1 বছর পিছানোর কারণে এটা এজ আউট হয়ে যাচ্ছে, এখন আমরা কনফার্ম না যে এটার বিষয়ে কোনো নীতিমালা আসছে কিনা, হয়তো ভবিষ্যতে আসবে। একটি প্রশ্ন, আমাদের হাতে সময় কম, আমি একটি প্রশ্ন এখনই তুলে ধরবো। ফেসবুক থেকে মোহাম্মদ শামসুদ্দিন যেটি করেছিলেন, মাই প্যারেন্টস লেফট টু USA 4 years ago without permission because they did not want to come back. Their green card hasn't expired yet, meaning green card echono valid, but Bangladeshi passport expired. Is there any way I can bring them back without applying again? ধন্যবাদ। কোনোভাবে যদি লিগ্যাল প্রসেসে গেলে কোনোভাবে আনা সম্ভব না, কারণ 2 বছর 1 বছর পরে অ্যাবান্ডন হয়ে যায়, এটা 4 বছর অনেক সময়, তার এলপিআর অ্যাবান্ডন হয়ে যাওয়ার কথা অলরেডি হয়ে গেছে। এখন আপনি এমবেসিতে গেলে তারা দেবে কিনা ইজ নট শিওর। জি, তার মানে আপনাকে DS 260 ওই পন্থায় যেতে হবে। কি আছেন আমাদের সাথে ফোনে? আপনি খুব দ্রুত কথা বলতে হবে, আমাদের হাতে সময় নেই একেবারে। আপনি কি শুনতে পাচ্ছেন? আমরা শুনতে পাচ্ছি না। আমরা কিন্তু শুনতে পাচ্ছি না, আপনি হয়তো বলছেন কিছু, আমি শিওর না। আসসালামু আলাইকুম হাবিব ভাই, আমি ব্রঞ্জ থেকে বলছি, আলমগীর। হ্যাঁ আলমগীর সাহেব, খুব দ্রুত প্রশ্নটি শেষ করুন প্লিজ। আচ্ছা, আমার একটা প্রশ্ন হলো, আমি ভাই বোনের জন্য অ্যাপ্লাই করছি অলরেডি, 5 জনকে টোটাল আমি স্পন্সর করেছি, তো এর মধ্যে 3 জন হলো জয়েন্ট স্পন্সর পাঠিয়েছি, আর এক ফ্যামিলি আমার ইনকাম দেওয়া হয়েছে, আর একটা ফ্যামিলি এখন আমি ওই যে আমার বাড়ির অ্যাসেটের কাগজপত্র পাঠাইছি, তো এটা মানে সাবমিট করছি গতকালকেও, তারা আমার এই মেসেজ দিয়ে পাঠাইছিল জয়েন্ট স্পন্সর পাঠানোর জন্য, তো আমি তো জয়েন্ট স্পন্সর পাই নাই, তো আমি ওই বাড়ির আপনার দলিল তারপরে গিয়া এগুলি সব পাঠিয়েছি, এখন আমাকে আর কি করতে হবে? যদি ধন্যবাদ। আপনার প্রশ্নটা 30 সেকেন্ড সময় আছে। আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। আপনি কারোর সাথে কথা বলেন, কারণ এইভাবে আপনি হয়তো বুঝবেন না, বাড়ির আলাদা হিসাব কিতাব আছে, কত % কাউন্ট হবে, অ্যাসেটের ইকুইটি কত আছে ডিপেন্ড করবে, খালি দলিল পাল্লার জন্য ইকুইটি কত ইকুইটি আছে তার, এবং কত তার নিজস্ব, এটা ডিপেন্ড করবে। ওকে, মঈন চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে ঈদের সময় দেখা হতে পারে, বা ঈদ পরবর্তীতে দেখা হতে পারে, সেই সময় ঈদ আমেজ থাকবে, ঈদের আমেজে আমরা কথা বলবো। আপনারা যারা দেখছেন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন TVN 24-এর সাথে, কারণ TVN 24 বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর। শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।